ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5-এ যে অধিকার ও মৌলিক অধিকারের যে অধ্যায় আছে সেই অধ্যায়ের আরেকটি প্রশ্ন আমরা আজ আলোচনা করব। এই যে প্রশ্নটি আজকে আলোচনা হবে সেই প্রশ্নটি ক্লাস 11-এর জন্য তো অবশ্যই, অন্যান্য ক্লাস মানে যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে অন্যান্য ক্লাসে পড়ে তাদের জন্য কিন্তু উপকারে লাগে। এই জন্য মূলত এই কোশ্চেনটা দেওয়া। তো কোশ্চেনটি হচ্ছে এটাই যে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার কারণ বা প্রয়োজনীয়তা, মানে কি এমন প্রয়োজনীয়তা পড়লো যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করতে হলো। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রশ্ন আলোচনায় আসি। দেখো, ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5 এটা মূলত 4 নম্বরের জন্য প্রশ্নটি আলোচনা করা হয়ে থাকে, মানে এই অধ্যায় থেকে 4 নম্বরের কোশ্চেন পড়ে। তো কোশ্চেনটা হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তাগুলি কি কি, অথবা দিয়ে ভারতের সংবিধানে মৌলিক অধিকারকে লিপিবদ্ধ করার কারণগুলি কি কি। প্রথমে ভূমিকা হিসাবে 3 লাইন দেওয়া আছে। মৌলিক অধিকারগুলোকে সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞরা একমত নন। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে কতগুলি কারণ বা প্রয়োজনীয়তা রয়েছে। তা ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে তোমার 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। এই যে সংবিধানে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা সে সম্পর্কে যে বিশেষজ্ঞ যারা ছিলেন সংবিধান বিশেষজ্ঞ তারা কিন্তু একমতে পৌঁছাতে পারেনি। সংবিধানে যে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেটা কতগুলি কারণ বা প্রয়োজনীয়তা রয়েছে বলেই সংবিধান মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। সেই কারণগুলো আমরা আজকে জানব। একে আছে বহুত্ববাদী সমাজ গঠন। ভারতীয় সমাজ হলো একটি বহুত্ববাদী সমাজ। এখানে বিভিন্ন ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি প্রভৃতি রয়েছে। সংবিধানের স্রষ্টারা এর সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই সংবিধানের 3য় অংশে জাতি, বর্ণ, ধর্ম, ভাষা প্রভৃতি নির্বিশেষে কতগুলি মৌলিক অধিকার লিপিবদ্ধ করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করতে চেয়েছিলেন। তাই ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করা হয়েছিল। তা বহুত্ববাদী সমাজ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষা, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন বর্ণ রয়েছে। সেইগুলোকে একত্রিত করার জন্য সবাই যাতে এক ছাতার তলায় আসতে পারে সেই উদ্দেশ্যেই ভারতের সংবিধানের প্রণেতারা মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করেছেন বলে মনে করা হয়েছে। ভারতের সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। তাহলে বহুত্ববাদী সমাজের জন্য এই মৌলিক অধিকারগুলোকে সংবিধান লিপিবদ্ধ করা হয়েছে। 2 আছে বিভিন্ন দেশ থেকে অনুকরণ। বিশ্বের বিভিন্ন দেশের লিখিত সংবিধানের মধ্যে নাগরিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করার প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। মার্কিন, ফরাসি ও আইরিশ সংবিধানের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করা হয়েছে বলে মনে করা হয়। যেমন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে ভারতের সংবিধান তো আর মৌলিক সংবিধান নয়। ভারতের সংবিধানটা বা বিভিন্ন যে অংশ, ভারতের সংবিধানের যে বিভিন্ন ধারা উপধারা, এরা বিভিন্ন দেশ থেকে গ্রহণ করা হয়েছিল। তা কোন দেশ থেকে কোনগুলো গ্রহণ করা হয়েছিল সেটা পরের কথা। তা যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আগে লিপিবদ্ধ করা হয়েছিল। তা লিপিবদ্ধ করলে জিনিসটা সহজে মনে থাকবে, সেই জন্য ভারতের সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছিল। এবার বিভিন্ন দেশ থেকে এই সংবিধানের বিভিন্ন জিনিস গ্রহণ করা হয়েছিল। যেমন হচ্ছে তোমার আইরিশ সংবিধান থেকে নির্দেশমূলক নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকার, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধন ইত্যাদি বিষয়গুলো নেওয়া হয়েছিল। সেই জন্য ভারতের সংবিধানের বিভিন্ন দেশের বিষয়গুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল। 3 আছে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দলীয় শাসন ব্যবস্থা হওয়ায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে। কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শাসক দল জনগণের স্বার্থ ও অধিকার রক্ষার পরিবর্তে নিজেদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ রক্ষার প্রতি অধিক মনোযোগী হয়ে ওঠে। এর বিরুদ্ধে বিরোধী পক্ষ এবং জনসাধারণ প্রতিবাদ করলে ক্ষমতাসীন শ্রেণী জনগণের অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমূহ খর্ব করে সর্বপ্রকার সমালোচনার কণ্ঠরোধ করে থাকে। কিন্তু নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধান লিপিবদ্ধ থাকলে শাসক দল সহজেই সেগুলিকে খর্ব করতে কিংবা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না।
তাই সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণকে গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ বলা হয়েছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় একটি ব্যবস্থা। সেই বহুদলীয় ব্যবস্থায় যে কোনো দল যে কোনো সময় সরকার গঠন করতে পারে এবং সরকার যে গঠন করবে তার বিপরীতে যে দল সংখ্যালঘিষ্ঠ আসন পাবে সে বিরোধী দলের ভূমিকা পালন করে। তো সরকার ক্ষমতায় আসার পর বা যে দল ক্ষমতায় আসছে সে দল কি করে বিরোধী দল এবং জনগণের কণ্ঠরোধ করতে পারে। আমি ক্ষমতায় চলে আসছি, আমি যে কোনোভাবে যেভাবে শাসন করতে পারি, একটা অহংকার বোধ চলে আসে সরকারের মধ্যে। সে তখন জনগণের যে অধিকার যেগুলো আছে, জনগণের স্বাধীনতা যেগুলো আছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সমূহ যেগুলো আছে সেগুলার কণ্ঠরোধ করে, সেগুলো যে কোনোভাবে পদদলিত করে সরকার নিজের কার্যটা বা নিজের কার্য সিদ্ধি করার জন্য এগিয়ে চলে। কিন্তু সংবিধানে যদি মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে তাহলে জনগণ বা জনগণকে অত্যাচার করতে পারে না সরকার। এই কারণেই সংবিধানে মৌলিক অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। 4 আছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ হলে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ অতি সহজেই রক্ষিত হতে পারে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। এই জন্য শাসন বিভাগ এবং আইন বিভাগ সংখ্যালঘু শ্রেণী বা সম্প্রদায়ের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হলে তা প্রতিরোধ করার কাজে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে। তা সংখ্যালঘু কারা? সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম, সে ভাষার দিক থেকেও হতে পারে, সম্প্রদায়ের দিক থেকেও হতে পারে, বা নির্বাচনের দিক থেকে হতে পারে। নির্বাচনের দিক থেকে বলতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে তাকে সরকার, এবং যে দল সংখ্যালঘু সেই দল হচ্ছে বিরোধী দলের ভূমিকা পালন করে। তো এই যে সংখ্যালঘু যারা, তাদের বিষয়ে সংবিধানে কিছু না কিছু লিপিবদ্ধ রয়েছে। এই সরকারের যে শাসন বিভাগ এবং আইন বিভাগ যদি সংখ্যালঘু শ্রেণীর উপর অত্যাচার করে তাহলে, বা সংখ্যালঘু শ্রেণীর অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে সংখ্যালঘু শ্রেণী নিজের ন্যায় পাওয়ার জন্য, নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য বিচার বিভাগের দ্বারস্থ হয় এবং বিচার বিভাগ তার ভূমিকা পালন করে এবং সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দেয়। এই বিষয়গুলো কিন্তু সংবিধানের লেখা আছে, মৌলিক অধিকারে লেখা আছে। তা মৌলিক অধিকারে যদি বিষয়গুলো লেখা থাকতো তাহলে সংখ্যালঘু তার অধিকার কতটা সে জানতে পারতো না। 5 আছে গণচেতনার সৃষ্টি। অধিকারগুলি সংবিধান লিপিবদ্ধ করা হলে কোনগুলি তাদের অধিকার সে সম্পর্কে জনগণ জানতে ও বুঝতে পারে। ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকার ওই অধিকারে হস্তক্ষেপ হলে জনসাধারণ সচেতনভাবে তা প্রতিরোধ করে ও নিজেদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে। তার একটা জিনিস দেখো এখানে, যে মৌলিক অধিকারগুলো যদি সংবিধানে লেখা থাকে তাহলে কিন্তু জনগণরা জানতে পারবে যে তারা অধিকার কি কি পাচ্ছে আর কি কি পাচ্ছে না, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এইভাবে মৌলিক অধিকারগুলি সংবিধানে যদি লেখা থাকে তাহলে জনগণের সচেতনতা বৃদ্ধি পায়। এই কারণে এই মৌলিক অধিকারগুলোকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। 6 আছে আইনের মর্যাদা লাভ। দেশের সর্বোচ্চ আইন সংবিধানের লিপিবদ্ধ করার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনের মর্যাদা লাভ করে। এর ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি এমনকি সরকার পর্যন্ত মৌলিক অধিকারগুলির মর্যাদা সংরক্ষণে বাধ্য হয়। তাছাড়া সংবিধানে লিপিবদ্ধ হওয়ায় মৌলিক অধিকারগুলি আদালতের কাছেও বিশেষ মর্যাদা অর্জন করে। তাহলে দেশের যে সর্বোচ্চ আইন সেটা সংবিধান লিপিবদ্ধ করা আছে এবং সে সম্পর্কে জনগণ কিন্তু জানে যে মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ করা আছে। এর ফলে কি হয়, সরকার ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি যেগুলো আছে কে কতটা অধিকার পাবে সেই সম্পর্কে কিন্তু তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সংরক্ষণ করতে বাধ্য হয়। যদি সংবিধানে মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয় তার জন্য আদালত কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারে। এইভাবে তার আইনের মর্যাদা লাভ করছে মৌলিক অধিকারগুলি। ঠিক আছে, পরে আছে উপসংহার। পরিশেষে বলা যায় সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হলেই যে জনসাধারণ তা পরিপূর্ণ ভোগ করতে পারবে এমন কোনো কথা নেই। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলি সংবিধানে স্বীকৃত অধিকারগুলি জনসাধারণ ততদিনই পর্যন্ত ভোগ করতে পারবে যতদিন পর্যন্ত প্রচলিত বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা স্থিতাবস্থা বজায় থাকবে। তবে তা চিরকাল এমনভাবে চলতে পারে না, সরকারকেও সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এইখানে যে উপসংহারে যে কথাটা বলা আছে যে
সমাজ বৈষম্যমূলক সমাজ আছে বলেই তোমার এই যে অধিকারগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সমাজে যদি বৈষম্য অসাম্য চলে যায় সমাজ থেকে, তাহলে সেই দিন কিন্তু এই অধিকারগুলো আর সংরক্ষণ করার প্রয়োজনীয়তা থাকবে না। এইভাবে চলতেও পারে না। মানে কিছু কিছু বিশেষ সংখ্যা, বিশেষ ধর্ম বা বিশেষ বর্ণ, বিশেষ ভাষার প্রতি সরকারের যে আনুগত্য, এইটা কিন্তু সারা জীবন ধরে চলতে পারে না। সেদিকেও সরকার বিষয়টার প্রতি লক্ষ্য নজর রাখছে। ঠিক আছে, তাহলে এটা যে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা বা কারণ। দেখবে, পড়বে, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। কিভাবে জানাতে হয় তোমরা সেটা জানো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।